প্রণাম মহাকাল স্বামীজি মহারাজ। জয় হো জয় হো জয় মা। এই যে 26-এ নির্বাচন হয়ে গেল, এতে মমতা ব্যানার্জির এই যে একটা বিরাট পরাজয় আমরা দেখছি, অন্যদিকে বিশাল উল্লাস বিজেপির। আর মমতা ব্যানার্জির যারা সাপোর্টার চুপসে মুসরে কোথায় হারিয়ে গেছে আমরা আজকাল দেখতেই পাচ্ছি না। কিন্তু বিজেপির একটা যে এই যে আনন্দ, এই আনন্দ হচ্ছে আমরা দেখছি, অনুভব করছি, আমরা অনুভব করছি, করছি না? হ্যাঁ হ্যাঁ, ভীষণ রাস্তাঘাটে করছি, ভীষণ উল্লাস। আমার যেটা মনে হচ্ছে যে মমতা ব্যানার্জি একটা কোনো বড় মানুষকে সুবিধা দিতে গিয়ে সেই জায়গাটা বিফলে চলে গেছে। সেটা মহারাজ আপনার কি মনে হয় যদি একটু বলেন তাহলে খুব ভালো। সে হারলো কেন? হারলো কেন? আর বিজেপির এই জয় জয়কার কেন? দীর্ঘ বছরের রেকর্ড ভেঙে গেছেন না? কত বছর? প্রায় 15 বছর। না, এনার তো টিএমসি তো 15 বছর। হ্যাঁ। তার আগে 34 বছর বামফ্রন্ট জামানা। তা আপনি কত বছর ভোট দিচ্ছেন? আমি তো দিচ্ছি প্রায় আমার ধরুন 30 বছর 35 বছর ভোট দিচ্ছি। বাপরে বাপ। তাহলে আপনার এক্সপিরিয়েন্স কি বলছে? আমার তো মনে হয় যা তা মমতা ব্যানার্জি আসলে মানুষের ভালো করতে গিয়ে যা যা করেছে সেটা আসলে মানুষ ভালোভাবে নেয়নি। কোনো জায়গায় খাদ রেখে গেছে। মানুষের সুযোগ সুবিধা ভালো মন্দ এটা বিচার করার, বিশ্লেষণ করা ত্রুটি হয়েছে কোনো জায়গায় আমার মনে হয়। রাজনৈতিক বা সংবাদ মাধ্যম তারা কি বলছে? তারা তো বিভিন্ন রকম বিভিন্ন কথা বলছেন মহারাজ। হ্যাঁ, তো আসলে সেগুলো তো বিচার বিশ্লেষণ করে আমরা উঠতে পারছি না, তাই আপনাকে আমরা এটা জিজ্ঞেস করছি, আপনি যদি আপনাদের মনে আছে যে পরবর্তী মুখ্যমন্ত্রী 2026-এর নির্বাচনে মমতা ব্যানার্জি কি থাকবে, এরকম একটি প্রসঙ্গত কথা ছিল না? একটি লেকচার ছিল যেটা প্রায় ওটি প্রায় 3.5 মিলিয়ন ছাড়িয়ে গিয়েছে, 4 মিলিয়নের কাছাকাছি পৌঁছে গেছে। তো ওই লেকচারটা শুনেছেন তো? হ্যাঁ মহারাজ, ওখানে সব ডিটেল বলা আছে না? হ্যাঁ, যে এই জায়গাগুলো 5টি মৌলিক চাহিদা সহ কয়লা দুর্নীতি, ময়লা দুর্নীতি, গরু তরু সমস্ত জায়গায় দুর্নীতি, মরুভূমি বানিয়ে দিয়েছে। ঠিক কিনা? ঠিক। কয়লাতে তো ময়লাই আছে, ব্ল্যাক উইল টেক নো আদার হিউ। কয়লা ধুইলে ময়লা যায়। তো সেই কয়লার পরে যদি আরো ময়লা লাগে তাহলে কি হতে পারে? এই বিষয় উঠে এসেছিল। সংবাদ মাধ্যম, রাজনৈতিক দল এসবগুলো তারা নির্ণয় করে বলছেন। তো তারপরে কি? শিক্ষাক্ষেত্রে দুর্নীতি, চিকিৎসা ক্ষেত্রে চরম বিপর্যয়, আরজি কর্তার মারাত্মক প্রমাণ এবং উদাহরণ, জ্বলন্ত উদাহরণ। ল ডিপার্টমেন্ট কিভাবে ভেঙে পড়েছে তার কজবা ল কলেজটা উৎকৃষ্ট উদাহরণ। দিনের বেলায় প্রকাশ্যে একেবারে ক্যামেরার সামনে ভিডিওগ্রাফি করে অত্যাচার করেছে একটি মেয়েকে। কামদুনির সেই মারাত্মক বিধ্বংসী ঘটনা আরজি করের মতো আর কি, আজও তার কতটুকু বিচার পেয়েছে 100% সন্দেহ। তাদের সাথে যে অসৎ ব্যবহার, এই সমস্ত জিনিসগুলো আইন ক্ষেত্রে, সাংবিধানিক ক্ষেত্রে, নিরাপত্তার ক্ষেত্রে, মেয়েদের, মহিলাদের, নারীদের নিরাপত্তার ক্ষেত্রে যে সমস্ত ট্রাভেলগুলো রয়ে গেছে, যে সমস্যাগুলো তিনি রেখে দিয়েছিলেন, যার কোনো সমাধান করবার চেষ্টা করেননি, বরং তার বিপক্ষে গিয়ে নিজের সরকারি উকিল দিয়ে, জনগণের টাকা দিয়ে তিনি বারংবার মামলা মোকদ্দমা করে আসল ন্যায়কে অবদমিত করবার চেষ্টা করেছিলেন। তার প্রমাণ আপনাদের হাতে আছে। ঠিক কথা। এই সব যে পোড় খাওয়া জায়গাগুলো, তিনি বারংবার সেই জায়গাগুলো গর্ত রেখে চলে গেছে, সেগুলোকে কখনো ভরাট করেন। ঠিক এরকমগুলো অনেক পয়েন্ট আছে। তারপরে কাটমানি আছে, রেশন দুর্নীতি আছে, তাকে আবার বসিয়েছে বিধায়ক পদে এই নির্বাচনে, যার নাম মল্লিক মহাশয়, প্রিয় মল্লিক মহাশয়। তার আবার একটা সামনে অন্ধকারাচ্ছন্ন একটি শব্দ আছে যার নাম জ্যোতি। কি কারণে যে জ্যোতি আছে? হ্যাঁ, যিনি খাদ্য, যার মানুষের জনগণের পেটের খাবার নিয়ে যারা
হয়রানি করে, কেড়ে খায়, এটা কুত্তার থেকে খারাপ না? কুত্তারও একটি ধর্ম রয়েছে, এগুলো বলা যায় না। কুত্তা শব্দটি বললে একটি কুত্তাকে অপমান করা হয়। তো এই যে 5টি মৌলিক চাহিদা সহ অন্যান্য ক্ষেত্রে যে সমস্ত দুর্নীতি, বড় বড় শিক্ষামন্ত্রী পর্যন্ত কোটি কোটি টাকা তার বান্ধবীর ঘরের বক্সের থেকে পাওয়া গেছে, সেই টাকা দিয়ে তার বান্ধবী, স্ত্রী, আত্মীয় স্বজনের কানের দুল বানিয়ে ফেলে দিয়েছে। তৃণমূল এখানেই করেছে ভুল। এই জন্যে সমূলে উৎপাটিত হলো আজকে 2026-এর নির্বাচন। এগুলো মেজরিটি মানুষ বলছে। আচ্ছা মহারাজ, এখানে আমার আরেকটি প্রশ্ন। আমি তো একদম গ্রাম বাংলার ছেলে, তো এই তৃণমূলকে আনার জন্য, ক্ষমতায় আনার জন্য বহু মানুষ বহু সংগ্রাম করেছে। আমি দেখেছি আমার চোখের হ্যাঁ, সামনে, 34 বছরের রেকর্ড ভেঙেছে। আমি দেখেছি আমার চোখের সামনে মারা গেছে ফেলে বামফ্রন্টের গুলি খেয়ে। কিন্তু তৃণমূল ক্ষমতায় আসার পর তাদের কোনো রকম তৃণমূলের পক্ষ থেকে কোনো সাহায্য সহযোগিতা কিছুই পায়নি, কিছুই পায় না। অথচ আপনি সাধারণ জনগণ, আপনার বাড়ির পাশের ঘটনা আপনি আমার বলছেন, বাড়ির পাশের ঘটনা। তাহলে আপনার কাছে প্রমাণ কেন হয়নি? জনগণের সাথে কি করা হয়েছে? প্রতারণা করা হয়েছে। প্রতারণা করেছে। এইবার অনেকে বলছে না যে জনতা ভার্সাস মমতা, জনতা ভার্সাস মমতা, ঠিক। ইকুয়াল টু মানে কি দাঁড়ালো? জনতা ইকুয়াল টু মমতা। মমতা, জনতা ইকুয়াল টু বিজেপি, পদ্ম ফুল। ও আচ্ছা আচ্ছা, আচ্ছা। ঠিক ঠিক বলেছেন। নেগেটিভ ইকুয়াল টু সমূলে উৎপাটিত তৃণমূল, ফুটলো পদ্ম ফুল, বলছে না? তাই এই যে ভুলগুলো রয়ে গেছে কত জায়গায়, এটা প্রত্যেক মানুষের কাছে যদি এখন সত্যি সত্যি তাদেরকে সিকিউরিটি দিয়ে প্রশ্ন করা হয়, আচ্ছা আপনি আপনার ভেতরের বিতৃষ্ণাটা একটু প্রকাশ করুন তো, মমতার সম্পর্ক বিতৃষ্ণাটা, তারা কি বলবে? তাদেরকে নিরাপত্তা দিতে হবে, তাহলে ওরা সত্যটা বলবে। দেখবেন যা তথ্য বেরিয়ে আসবে না, ভাবতে পারবেন না। সাধারণ মানুষ তাকে অনেকেই অনেক কিছু বলছে, তার প্রমাণ এখন ধরা পড়ে যাচ্ছে। বহুজনে বহু তার বিক্ষোভ, তার আক্ষেপ, তার বিতৃষ্ণা এখন কিন্তু সব ভমিট করে দিচ্ছে। তো এইরকমভাবে দেখা যাচ্ছে যে এই সমস্যাগুলো রয়ে গেছে তার পতনের মূলে। বেকারত্ব, চূড়ান্ত বেকারত্ব। শিল্প এখানে থাকতে পারে, 6,000-7,000-এর উপরে স্কুল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হয়ে আছে। ঠিক আছে, চাকরির জন্য মানুষ লক্ষ লক্ষ টাকা, কোটি কোটি টাকা দিয়েছিল, তারা চাকরি আজও পায়নি। না, ঠিক আছে, ওই যে স্কুল চাকরি নেই। আবার 26,000 হচ্ছে প্রফেশনাল টিচারদের চাকরি চলে গেল এই দুর্নীতির কারণে। বহু জায়গায় এই ধরনের সমস্যাগুলো রয়ে গেছে। শুধু 1,500 টাকা দিয়ে ললুপকের মতো আপনার সামনে একটি লোভ ধরিয়েছে। মাসে 1,500 টাকায় কোনোদিন মানুষের না পেট ভরে, না তল পেট ভরে, না কোনটা ভরে আমি তো কিছু বুঝলাম। কিছুই হবে। এগুলো মানুষকে বোকা বানিয়েছে। কিন্তু কিছু মানুষ আছে তারা কিছুই করার নেই, তাদের মস্তিষ্ক ধোলাই করেছে, ওরা ওখানে ধোলাই প্রাপ্ত হয়েছে, বা ওইটুকু পেয়েছে, তার কিছু পার্সেন্টেজ কিন্তু ভোটে পাওয়া গেছে, নেই তা নয়, কিন্তু আছে। তো একটার পর একটা এই ধরনের আমরা অনেক কিছু দেখাতে পারি, এগুলো সমাজ মাধ্যমে বলছে। মহারাজ, সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টা, মানে একটা রাজ্য, একটা জেলা বা একটা দেশের মূল মেরুদণ্ড তো যুব সমাজ এবং তাদের শিক্ষা ব্যবস্থা। তো শিক্ষা ব্যবস্থার ওপর, এই পশ্চিমবাংলার শিক্ষা ব্যবস্থার কথাটা একটু বলতে ইচ্ছা করছে। এখানে কিন্তু পাস ফেইলের বিষয়টা উঠেই গেছে। হ্যাঁ, এটা একটা পয়েন্ট। পাস ফেইলের ব্যাপারটা উঠেই গেছে, এবং যারা পাস করেও আসছে তারা কিন্তু যথেষ্ট কোয়ালিফাইড নয়। যেই ক্লাসের, এই যে ক্লাস 12-এর আমরা দেখলাম কিছুদিন আগেই কোভিডের সময়, মেয়েদেরকে জিজ্ঞেস করছে আমব্রেলা বানান বলুন, সে বলছে এ মারিয়া এ আমব্রেলা। ঠিক আছে, তো এইরকম বিষয় হচ্ছে। এবং দ্বিতীয়ত, এদেরকে তো পাশ করে দেওয়া হচ্ছেই, দ্বিতীয়ত এবার বলা হয়েছে বাংলা ভাষার কোনো শব্দ, মানে কোনো বানান, কোনো কিছুই এরকম থাকবে না
যে যাহা ইচ্ছা তাহা লিখিতে পারে, যাহা ইচ্ছা তাহা বলিতে পারে, সবেতেই ওনার কোন কবিতা পাঠ্য বইয়ে নাকি গেছে, এরকম জানা আছে কোনো কবিতা? শুনেছিলাম এই পাং পাং ঝপাংটা গেছে। আচ্ছা আচ্ছা, এরকম সব কবিতা যদি পাঠ্য বইয়ের সংস্কৃতি হয়, যেখানে আমরা ভারতীয় সনাতন সংস্কৃতি বৈদিক সংস্কৃতিতে মানুষ হয়েছি, যে বৈদিক সংস্কৃতি আমাদের পিতা আমাদের মাতা, সেই সংস্কৃতি উঠিয়ে দিয়ে যদি এই ইতিহাস নন্দীগ্রামের ওই সব পার্টিবাজির ইতিহাস, সিঙ্গুর না কিসের, যেই যদি ইতিহাস হয়, হিস্ট্রি হয়, আর মোগলের হিস্ট্রি যদি পড়ানো হয়, ঠিক আছে, কোথায় আমাদের বৈদিক সভ্যতা সংস্কৃতি ইতিহাস না পড়িয়ে যদি এইসব হয়, তাহলে সেখানে সাধারণ মানুষের মস্তিষ্ক আর কতক্ষণ সঠিক থাকতে পারে, বিকৃত না হয়? এবং সেই সুকৃত একটি চূড়ান্ত পরিণতি কিন্তু ভোটের মাধ্যমে আমরা দেখতে পেয়েছি। মহারাজ, আমার আরেকটা প্রশ্ন আছে, জানতে ইচ্ছে করছে। আপনি বিগত দিনে যেসব লেকচারগুলো দিয়েছেন, তাতে কিন্তু একটা কথা আপনি টাচ করে গেছেন, যে আমরা যা বলেছি এটা শেষ না, এর বিশদ কিছু গুপ্ত রহস্য আছে যেটা নির্দিষ্ট সময় ছাড়া বলা যায় না। তো আজকে কিন্তু আমার মনে হয় নির্দিষ্ট সময় আগত আমার সাথে, সেটা কিন্তু আপনি আজকে একটু পরিষ্কার করে মানে বিষয়টা পরিষ্কার হলো না আপনার প্রশ্নটা। যেমন মহারাজ, একটা ছোট উদাহরণ, আপনি কিছুদিন আগেই বলছিলেন যে একটা লেকচার বেরোলো যেখানে আপনি বললেন গুরুদেবের কথা, যে শ্রী গুরুদেবের সরকার পাল্টানোর ক্ষমতা কার হাতে, এই লেকচারটা দুটো তিনটে জিনিসের উপরে। হ্যাঁ, বিশেষ করে গুরু মহারাজকে বেশি গুরুত্ব দিয়েছিলাম, আর একটা পয়েন্ট ছিল, যাই হোক 4 তারিখের পর আমি ডিটেইলস ব্যাপারটা বলবো, এরকম আপনি বলেছিলেন। তার মানে আমাকে এখন কথা দিয়ে কথা রাখতে হবে। তো প্রশ্নটা কি? হ্যাঁ, জলদি জলদি। হ্যাঁ, প্রশ্নটা কি? তো প্রশ্নটা হচ্ছে মহারাজ, যেমনটি আপনি বলেছিলেন, আজকেও আমাদের সেইটাই প্রশ্ন। এই যে এত বছরের যে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই যে সরকার, তৃণমূল সরকার যে পরাজয় হলো এদের, এর পেছনের মূল কারণটা কি, কেন হলো, এর বিশদ ব্যাখ্যা আপনি বলেছিলেন, বলবেন? 3টে পয়েন্ট ধরতে হবে। প্রথমত সোশিয়ালি, মানে সামাজিক দৃষ্টিকোণ থেকে, রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে, মানবিক দৃষ্টিকোণ থেকে। প্রথম হচ্ছে জনতা। আমি বারংবার একটি কথা বলেছি, জনতার হৃদয়ের পরিবর্তন। ঠিক 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 জনতার হৃদয়ের পরিবর্তন হয়েছে। আজকে যারা জিতে গেছেন, যারা বলছেন নরেন্দ্র মোদীকে অমুককে ধন্যবাদ দিচ্ছেন, প্রথমে ধন্যবাদ জ্ঞাপন করতে হবে জনতার হৃদয়ের পরিবর্তনকে, হৃৎপিণ্ডকে শ্রদ্ধাঞ্জলি দিতে হবে। জনতার হৃদয়ের, জনতার চরণে অনন্ত কোটি প্রণাম। তাদের হৃদয়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে প্রকৃতির একটি কর্মফল বর্তিত হয়েছে, আবর্তিত হয়েছে, প্রকটিত হয়েছে। ঠিক। এবং সেকেন্ড পয়েন্টটি হচ্ছে সেন্ট্রালের তরফ থেকে, হোম মিনিস্টার হোক, প্রাইম মিনিস্টার হোক, তাদের যে প্রয়াস দীর্ঘ বছরের, ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির এই যে পশ্চিমবঙ্গের যে প্রাঙ্গণ উনি তৈরি করে গেছিলেন, যার হাত ধরে আজকে বিজেপির এই চূড়ান্ত উত্থান এবং তাদের যে একটি মঞ্চ তৈরি হয়েছে, তাদের একটি প্রতিষ্ঠান তৈরি হয়েছে, এবং সেই জায়গায় শ্যামাপ্রসাদ মুখার্জির এই পশ্চিমবঙ্গেই এই পদ্মফুলটা ফুটেছে। এটা প্রথম ধন্যবাদ। এই আরেকটি আমি প্রথম বলছি না, এই ধন্যবাদটা আবার শ্যামাপ্রসাদ মুখার্জিকে, মহাত্মাজিকে দিতে হবে। এবং এই যে দীর্ঘ 50টা বছর কি 55টা বছর কি 49টা বছর ধরে বিজেপি অপেক্ষা করেছে, একটু একটু করে মৃত্তিকার ভেতরে যেমন পচে গলে গিয়ে একটি বীজ পচে গলে গিয়ে একটু একটু করে তারপর অঙ্কুরিত হয় দুটো পাতা, এরকম ভাবে দুটো আসন 2% ভোট পেয়েছিল, এরকম ভাবে এসেছে। এই দীর্ঘ পদযাত্রা, দীর্ঘ সময়ের রাজনৈতিক জীবনে পশ্চিমবঙ্গে তাদের কোনো কিছুই ছিল না। আজকে 50 বছর, 40 বছর, যত বছর হোক, এগুলো পলিটিক্যাল সময়ের ব্যাপার, এগুলো আমি অতটা ডিটেলস বলতে পারছি না। তা আজকে 2026 সালে তার প্রতিফলনটা ঘটেছে, তাদের দীর্ঘ সময়ের অপেক্ষা, অর্থাৎ অপেক্ষমান যে মানসিকতাটা, মানে ধৈর্য শক্তির একটি চূড়ান্ত পরিচয়, তাদের ধৈর্যটা ছিল। হোম মিনিস্টার, প্রাইম মিনিস্টার, বিজেপির পক্ষ থেকে যারা রয়েছেন কেন্দ্রীয় শাসনে, কেন্দ্রীয় ক্ষমতা, তাদের যে দীর্ঘ প্রয়াস, প্রচেষ্টা, আত্মবিশ্বাস এবং বলিদান, তাদের অনেক দেহ চলে গেছে, অনেকে মৃত্যুবরণ করেছে, তাদেরকে হত্যা করা হয়েছে। এর পেছনে আজকে এই বিজয়ের পেছনে অনেকগুলো আত্মবলিদান রয়েছে, ঠিক আছে, জীবন বলিদান রয়েছে, ইত্যাদি ইত্যাদি ব্যাপার রয়েছে। এই গেল দুটো পয়েন্ট।
3 নম্বর পয়েন্ট হচ্ছে যারা কর্মী, পশ্চিমবঙ্গে যারা কর্মী, যারা 2-4টে টিং করেছিল, শ্রমিক ভট্টাচার্য, তারপরে হচ্ছে এই ওনার নামটা দিলীপ ঘোষ মহাশয় বাবু, তারপর আরেকজন রয়েছে ওনার আরে প্রথম রাজ্য সভাপতি ছিল, ওনার নামটা না হ্যাঁ তথাগত বাবু ছিলেন উনি একসময় রাজ্য সভাপতি। আর উনি হচ্ছে টিং করে জ্বলছিলেন, শ্রমিক ভট্টাচার্য আর উনি আর দিলীপ ঘোষ, এনারা ছিল প্রথমের দিকে, কেউ ছিল না, ওনারা টিকে রেখেছিল, নামটা আমি এখন ভুলে যাচ্ছি। তো এদের যে আত্মবলিদান, এই যে কর্মী, দীর্ঘ পদযাত্রা, এদেরকে ধন্যবাদ দিতে হবে, এদেরও প্রয়াস রয়েছে, এদের দীর্ঘ মানে ঘাম এবং রক্তের বিনিময় বলা চলে আজকের এই বিজয়। এই পয়েন্টগুলো ধরতে হবে, ঠিক আছে। আর প্রকৃতিতে যখন অপরাধ হয়ে যায়, 16 আনা পাপ পূর্ণ হয়ে যায়, তখন কিন্তু আমি বলেছিলাম আরজি করের পরে 15 আনা কমপ্লিট হয়ে গেছে, বলেছিলাম আরজি কর ঘটনার পরে 15 আনা কমপ্লিট হয়ে গেছে স্টেট গভর্নমেন্টের, পাপের 15 আনা গড়া ভর্তি হয়ে আছে। এখন হচ্ছে পূর্ণিমাটুকু বাকি আছে, পূর্ণিমার সময়টুকু বাকি আছে। তো সেই সময়টুকু গত বছর দুর্গাপূজার সময়ের 2-4 দিন আগে এই ঘটনা ঘটেছিল, আমি যাচ্ছি সেটা পরে, এইটাই হচ্ছে মূল পয়েন্ট, আমি যাব। তো এই 16 আনা যখন পাপ পূর্ণ হয়ে যায় তখন প্রকৃতি তাকে দণ্ড প্রদান করে, সেই দণ্ড পেয়েছে। আর অভয়ের যে কেসটি, রত্না দেবীর যে মেয়ে মেডিকেল ডক্টর, আরজি করে যাকে অত্যাচার করা হলো, ধ্বংস করা হয়েছে, তার সঙ্গে যেটা ঘটেছে এবং তাকে যে ন্যায় বিচার দিতে পারেনি যে কোনোভাবে, যে কোনো মূল্যে, ধরলাম সেন্ট্রাল গভর্নমেন্ট তারা সাহায্য করেনি, স্টেট গভর্নমেন্টের স্টেটে থেকে যে ঘটনা ঘটেছে প্রকাশ্যে, হ্যাঁ উনি তো সেই ডিপার্টমেন্টেরই একটি প্রধান ব্যক্তি, মানে মুখ্যমন্ত্রী। তাহলে সেই ডিপার্টমেন্টে থেকে সেই জায়গায় তার স্টেটে প্রকাশ্যে যদি এই ঘটনা ঘটে, তার দায়িত্ব ছিল না? ছিল। কিন্তু কপিল দেবকে কে লাগিয়েছিল? ওই সুপ্রিম কোর্ট। এটা কি রত্নদেবীর মা লাগিয়েছিল নাকি? রত্নদেবীর মেয়ে লাগিয়ে দিয়ে গেছিল না, রত্নদেবী লাগিয়েছিলেন। তাহলে এইসবগুলো তো দিনের পর দিন মানুষ সাক্ষী আছে। ঠিক। তারপরে ভাতার প্রশ্ন আছে, যারা আজ ওই যে কি সমস্ত ভাতা আছে, অনেক এই সমস্ত জায়গায় মারাত্মক বিপর্যয় রয়ে গেছে। আর সেই বিপর্যয়টা তার জীবনে বিপর্যয় নিয়ে এসেছে, মারাত্মক পরাজয় নিয়ে এসেছে। এইবার আপনারা বলছিলেন যেটা সবাই জানে, আপনি যেটা বলবেন সেটা সবাই জানে না। রাজনৈতিক আলোচনা, মানবিক আলোচনা, সব আলোচনা হয়েছে মোটামুটি, আমার থেকে ভালো বলতে পারবেন সবাই, অনেক টপিক তুলে ধরতে পারবেন। কিন্তু আমি বলেছিলাম এখান থেকে, আপনারা মনে করে দেখুন যে মমতার কুকীর্তি ফাঁস, এখান থেকে 4-5 মাস আগে একটি কিন্তু লেকচার বেরিয়েছিল, সেখানে আমি কিছু ঘটনার সামান্য আঁচ দিয়ে গেছিলাম, সামান্য একটু পরশ দিয়ে গেছিলাম, বলেছিলাম না যেটা এখন আমি ডিটেলস বলছি না, সময় আনে পর বলবো। ওই যে 3.5 মিলিয়ন ক্রস করে গেছে যে ভিডিও, সেখানেও আমি পরিষ্কার বলে দিয়েছিলাম এই মেরুদণ্ডগুলো যদি ঠিক না থাকে তাহলে ফেলিওর হতে বাধ্য। আমি মমতা ব্যানার্জিকে কিন্তু বারবার সতর্ক করে দিয়েছিলাম যে আপনি এগুলো ঠিক করুন, নাহলে কিন্তু মুশকিল আছে, এটা বারবার বলেছিলাম। কিন্তু আমরা তো থ্রেট বা এরকম কিছু করতে পারি না, ঠিক আছে, আমাদের অত্যন্ত ধৈর্য রাখতে হবে। এইখান থেকে দাঁড়িয়ে যখন ভুল ঘটে গেল কলকাতার ভেতরের যে ঘটনাটা, আমার চোখের সামনে দ্রৌপদীর বস্ত্রহরণ করতে দেখেছি। অনেকে প্রশ্ন করবেন আপনি তখন কি করেছিলেন? প্রশ্নটা করবেন না, যারা আজকের এই প্রশ্নটা করবেন না হিসেব করে করবেন। আমি পাহাড়ে চলে যেতাম তপস্যায়, তা আমাকে একজন আঙুলিচে বলেছিল, তার ঘটনার অনেক সাক্ষী, সে ভিডিও আমি এখন রিলিজ করতে পারি, আমার কাছে রয়েছে, সেগুলো করব না, এখনও সময় বাকি আছে, এখনও বলছি বাবু, এখনও আমার সময় আসেনি। বিজেপি জিতে গেছে, টিএমসি পরাজিত হয়েছে, এখন আমার সময় আসেনি, আমার সময় এখনও বাকি আছে। শুধু এটুকু বলে দিচ্ছি, সেদিন একজন বলেছিলেন আঙুলিচে, তুই করে বলেছিলেন যে আমার ক্ষমতা কত জানিস, আমার ক্ষমতা কত দূর জানিস। সেদিন আমি হেসে, তার দিকে মুখের দিকে তাকিয়ে আমি হেসে চুপ করে বসেছিলাম। ঠিক আছে, তার ক্ষমতা কোথায়? 2001 সালে 2 সালে
সরকার পরিবর্তনের জন্য ওই সময় আমার ছোট্ট বয়স, সরকার পরিবর্তন করেছিলাম সারা রাত্রি বসে থেকে, কামড়ে বসেছিলাম। সমগ্র দেশ একদিকে, আমি আরেক দিকে, এই জায়গাটা কামড়ে আমি বসেছিলাম। কিন্তু ঈশ্বরের কাছে কোনো ধরনের আমার এই ছিল না। আমি বারংবার উত্তেজিত চেয়েছিলাম, কিন্তু আমি উত্তেজিত হইনি। সাধু মানুষ হওয়া উচিত নয়, কিন্তু আমি চেয়েছিলাম ধর্ম প্রতিষ্ঠিত হোক, ন্যায় প্রতিষ্ঠিত হোক। এবং এটা জানতাম যে গুরু মহারাজের হাত ধরে টিএমসি সরকার এসেছিল 2011 সালে। সেই গুরু মহারাজের চরণ অপরাধ করেছে। আজকে মমতা ব্যানার্জিকে আমি এই লেকচারটা যদি তার কাছে পৌঁছাই, শুনে নেবেন। আপনার নামটা এখন দিদি বলতে অনেকে পছন্দ করছেন না, বলছে দিদি শব্দটা অপপ্রয়োগ করা হবে, তাহলে ভুল জায়গায় প্রয়োগ করা হবে। এইটা বলে দিদি শব্দটা অনেকে সুন্দর একটি ওয়ার্ড, পবিত্র শব্দ। তবু আমি ওনাকে এতটা পরাজয়ের পরেও, এতটা গ্লানির পরেও কাটাগায়ে নুনের সেটা না দিয়েই বলবো, আপনি শুনে রাখুন মমতা ব্যানার্জি, আপনি শুনে রাখুন মমতা ব্যানার্জি, আপনার আজকের এই পরাজয়ের পেছনে মূল কারণ আমার চরণে অপরাধ করেছিল, আমার গুরুচরণ অপরাধ করেছিল, আর মহামাতৃকা চরণে অপরাধ করেছিল, কুমারীর চরণ অপরাধ করেছিল, দ্রৌপদীর চরণ অপরাধ করেছিল। দ্রৌপদীর বস্ত্র হরণের মতো মহাভারতের যুগে যেটা ঘটেছিল, সেই ঘটনা আপনার খুব কাছের দলীয় কলকাতার বিশিষ্ট লোক এবং কাউন্সিলরও সাক্ষী ছিল। আমি নাম ধাম দেখে ভবিষ্যতে বলে দেব। আর যারা এই ঘটনা ঘটিয়েছিলেন আমার ফেস তারা ভালো করে জানে, কাউন্সিলর আমার লেকচার শোনে। নির্দিষ্ট স্থান নাম দাম, সেখানে অবশ্যই বিধায়ক পরাজিত হয়েছে টিএমজির। আমি সেই জায়গাটায় বসেছিলাম রেজাল্টের আগ পর্যন্ত, 14 রাউন্ড পর্যন্ত তারা জিতেছিল টিএমসি, সেই বিধায়ক। আমি বলেছিলাম সিএম তো চেঞ্জ হবেই, মানে ঈশ্বরের কাছে আসনে বসেছিলাম, সিএম তো চেঞ্জ হবে, কিন্তু সব থেকে বড় পরাজয় হতে হবে যে জায়গায় ঘটনা ঘটেছিল কলকাতার বুকে, সেই বিধায়ক পরাজিত হতে হবে টিএমসি। কিন্তু 14 রাউন্ড পর্যন্ত টিএমসি সেই বিধায়ক বিজেতা ছিল, মানে আসন অনেকে গিয়েছিল, ভোটের সংখ্যায় অনেকে গিয়েছিল। তারপরে গুরু মহারাজকে অ্যাপিল করলাম, এই পরাজয়টা যদি না হয় তাহলে তো আমার পরাজয় হয়ে যাবে, এটা তো তোমার চরণের অপরাধ হয়ে যাবে গুরুদেব। এই বলার সঙ্গে সঙ্গে 13-14 রাউন্ডের পরে দেখলাম পিছাতে শুরু, তারপরে আলটিমেটলি সে পরাজিত। অথচ জানেন না সেই বিধায়ক অবশ্যই টিএমসির বিধায়ক জিতবার কথা। এগুলো অনেকেই স্বীকার করবেন না, অনেকে ভাববেন এগুলো সব গাল গল্প। না, আমি বারংবার একটি কথা বলেছি, নিয়তি। সাধুর চরণে যদি অপরাধ হয়, আমি সাধু কিনা বলতে পারবো না, কিন্তু আমার গুরুর চরণে আর আমাদের ইষ্টদেবীর চরণে অপরাধ করেছে। সেদিনকে সেই সমস্ত ভদ্র মহিলাগুলো, তাদের ফেস আজও আমার মনে আছে, এক মহিলা হয়ে একটি প্রকৃত সত্য, একটি ভালো নারীর সাথে, পবিত্র নারীর সাথে, পবিত্র কুমারীর সাথে কী ধরনের বাজে ব্যবহার করেছিল, সেটা দ্রৌপদীর সে মহাভারতের যুগে সাক্ষী পঞ্চ পাণ্ডবাদী ছিল। আর দুর্যোধন আদি দুঃশাসনের মতো যে কাজ করেছিল, সেই লোকগুলো আজ মমতা ব্যানার্জির লোকগুলো পুষে রেখে দিয়েছেন। সেই লোকগুলোই যে ঘটনা ঘটিয়েছিল, আমি তখনই বুঝে ফেলেছিলাম 16 আনা পূর্ণ হয়ে গেছে। অভয়ের পরে একটুখানি বাকি ছিল, 16 আনা এখান থেকে পূর্ণ হয়েছে। এবং এমন জায়গায় ঘটনা ঘটিয়েছে যেখানে আমার সারাউন্ডিংসের ভেতরে এসে পড়েছে, আমার গুরুদেবের কাছে, চরণের কাছে এসে পড়েছে যে অপরাধ। এখানে আর কিছুই আমার করা ছিল না, কিন্তু আমি ব্যক্তিগতভাবে কোনো আক্রোশ করিনি, আমি ব্যক্তিগতভাবে কোনো প্রতিক্রিয়া সৃষ্টি করিনি। তা যদি করতাম তাহলে অন্য জায়গায় চলে যেত, এতদিন সময় নিতাম না, কিছু মনে করবেন না। তাই আসল পয়েন্ট, বিজেপিরা কি মনে করবে? একজন বিধায়কের কথা শুনছিলাম টালিগঞ্জের, উনি বলছেন নরেন্দ্র মোদী আমাকে জিতিয়েছে, নরেন্দ্র মোদী আমাকে সাপোর্ট করেছে ইত্যাদি। নেবার, প্রথম পুরস্কার দিতে হবে জনতাকে। প্রথম পুরস্কার, প্রথম জিনিস আসবে জনতার কাছে মাথা নত করতে হবে। আমি হই আর নরেন্দ্র মোদী হোক, নরেন্দ্র মোদী যদি এত ক্ষমতা থাকে তাহলে 294টা আসনে তার আসন দিতে পারতেন। ঠিক, হ্যাঁ, তার কর্মপ্রচেষ্টা, তাদের যে প্রয়াস, তাদের যে ঘাম ছোটানোর যে পরিশ্রম, এটা অস্বীকার করা যায় না। তাদের ভূমিকা অবশ্যই আছে, সে কথা আমি পূর্বেই বলেছি। কিন্তু প্রথম নমস্কার, প্রথম নমন দিতে হবে জনতার হৃদয়ের পরিবর্তনের জায়গা। তাদের ভেতরে একটি সততার বৃত্তি জন্ম নিয়েছে, তাদের মস্তিষ্ক সুকৃত হয়েছে, এবং সেই মস্তিষ্ক থেকে, সুন্দর একটি মস্তিষ্ক থেকে তারা ন্যায়কে প্রতিষ্ঠা করবার জন্য একটি পরিবর্তন চেয়েছে। এটা সর্বোপরি জনতার রায়, এটা জনতার ক্ষমতা। তারপরে ইকুয়াল টু অমুক তমুক, অমুক তমুক, এক্সট্রা এক্সট্রা এক্সেট্রা এক্সেট্রা এক্সেট্রা, এটা সেটা আসবে। কিন্তু ওভারঅল এই সব কিছুর অন্তরালে এমন একটি সত্য 16 আনার পাপ পূর্ণ করবার জন্য প্রস্তুত ছিল। সেই সত্যটা প্রকাশিত হতে গেলে 16 আনা পাপ পূর্ণ হতে হয়, ততক্ষণ পর্যন্ত হতে পারে না। সেই জিনিস ঘটেছিল আমাকে কেন্দ্রায়িত করে।
যে লোকটা আঙুলুচি বলেছিল তোর আমার ক্ষমতা কত তুই জানিস, তোকে দেখিয়ে ছেড়ে দেবো, তুই কত বড় সাধু আমাকে বলেছিল, আমার চুল দাড়ি নিয়ে কথা বলেছিল। আমি এখনো নাম ধরে বলছি না, নাম ঠিকানা মোবাইল গিয়ে ভিডিও রেকর্ড পর্যন্ত আমি সব করে ছেড়ে দিতে পারি। যে সমস্ত ভদ্রমহিলা এটা করেছিলেন তারা একদম সম্পূর্ণ কাউন্সিলর টিএমসির খোদ লোক, এবং তাদের এত বড় ক্ষমতা, যাদের ইন্ধন এই কাজ করেছিলেন। দীর্ঘদিন ধরে এই ধরনের লোকদেরকে পুষে রেখে দিয়েছে মমতা ব্যানার্জি। আজকের পরাজয়ের মূল কারণ হচ্ছে ওইখান থেকে, আমি বলবো ঠিক। মূল পয়েন্ট হচ্ছে ওখান থেকে। আর এই ঘটনার যারা সাক্ষী, আমার অনেক ভক্ত সেদিন ছিল, সেদিন সেই ঘটনার সাক্ষী তারা, আমি তো একা বলবো না, তাদেরকে আমি আগামীতে সামনে নিয়ে আসবো। সময় আনে পর বাবা, একটু ধৈর্য ধরতে হবে, তখন আরো পরিষ্কার প্রমাণিত হয়ে যাবে। কিন্তু আমি অহংকারের সঙ্গে এটা বলবো না, এই অপরাধগুলো আমাদের জীবনে হয়ে যায়। এই অপরাধগুলো দীর্ঘদিন ধরে সঞ্চিত হয়েছে, সংগঠিত হয়েছে মমতা ব্যানার্জির রাজনৈতিক জীবনে, যেটা মমতা ব্যানার্জি বলবেন আমি তো বাবা এটা জানি না, তাহলে আমার অজানা পাপ কেন, আমি এই পাপে পাপাচ্ছন্ন হব। বাবা এই এক লাইনে বলে দিলে হবে না। আপনি 11 বছর ধরে 15 বছর ধরে যে ঘটনা ঘটিয়েছেন, আপনি এক লাইনে বলে আপনি বেঁচে যেতে পারবেন? অনেক হিসেব আপনাকে দিতে হবে। আজকে আপনাকে ক্ষমতা থেকে সরিয়ে দিয়েছে, খুব সিম্পল ম্যাটার, এটা কিছুই না। ক্ষমতার উত্থান আছে, পতন আছে। আজকে বিজেপি এসছে, কালকে থাকবে না। সিপিএম ছিল 34 বছর পরে চলে গেছে, টিএমসি এসেছিল চলে গেছে, বিজেপি এসছে হয়তো 2 বছর 10 বছর 20 বছর এরকম থাকবে, তারপর আবার কেউ আসবে। পরিবর্তন সংসারের নিয়ম, পরিবর্তন সংসারের নিয়ম, এই জগৎ সংসার পরিবর্তনের নিয়ম। তো সুতরাং পরিবর্তন হবে, কিন্তু তোমার যে কর্মফল সেটা কিন্তু শুধু এই সরকার চেঞ্জের সঙ্গে সঙ্গে শেষ হয়ে যাবে না মমতা ব্যানার্জি বা যে কোনো ক্ষমতাসীন লোক। ফল তোমাকে অবশ্যই ভোগ করতে হবে। অবশ্যমেব ভক্তব্যম কৃতম কর্ম শুভাশুভম, তুমি যেমন কর্ম করবে তেমন ফল তোমাকে ভোগ করতে হবে। এই ঘটনাই ঘটেছিল। এখন আমি আরো পরিষ্কার করে বলবো না, ওই পরিষ্কার রূপে বলতে গেলে নাম বলতে হবে, ঠিকানা বলতে হবে, চেহারা দেখাতে হবে, ইত্যাদি ইত্যাদি। ওগুলো মানুষই বিচার করবে। তা আমি দেখেছি, প্রকৃতির কাছে আমি চেয়েছিলাম এটুকু, যে প্রকৃতি কি করে, আমি এইটুকু অপেক্ষায় ছিলাম, দেখি প্রকৃতি কি করে। আজকে জানেন, আজকে যদি এই সরকার চেঞ্জ না হতো, অনেক সাধুরা তপস্যায় বসে আছে আমাদের মতো, অনেক সাধুরা, তারা ঈশ্বরকে বিশ্বাস ভেঙে ফেলতো, ঈশ্বরের প্রতি তাদের বিশ্বাস ভেঙে যেত আজকে যদি সরকার চেঞ্জ না হতো। তাই আরেকটি পয়েন্ট বলবো, এই সরকার পরিবর্তনের পেছনে আমাদের মতো এই ছোট ছোট সাধুসন্ত ছাড়া অনেক বড় বড় সাধুসন্ত রয়েছে, তাদের দীর্ঘ সাধনা, তাদের তপস্যা, তাদের চাওয়া ছিল, তাদেরকে ধন্যবাদ দিতে হবে। যেটা আমি আমাদের জ্ঞানগঞ্জের সিদ্ধাশ্রম বড় বড় মহাপুরুষদের কথা বলেছি, আমার গুরু মহারাজদের মতো বড় বড় মহাপুরুষদের কথা বলেছি, যাদের হাত ধরে আমাদের এই জগৎ সংসার বিশ্ব কল্যাণের জন্য কাজ হচ্ছে। সুতরাং মুখ্যত যদি বলা হয়, তাহলে প্রথমে তাদেরকে নমন করতে হবে। ঈশ্বর তো আগে, আর ঈশ্বরের প্রতিনিধি রূপ জনগণ রূপী জনার্দন নারায়ণ, এই জীবকে শিবরূপে, তাদেরকে আগে প্রথমে নমন করতে হবে। আর ব্যক্তিগত জীবনে যে অপরাধগুলো ঘটে সেগুলো তো ঘটেই যায়, সে ফল তো তাকে ব্যক্তিগতভাবে ভোগ করতেই হয়। সেই ঘটনাগুলো ঘটে গেছে, তার ভিতরে যেগুলো মানুষ জানেই না, আমি তার ভিতরে কয়েকটি পয়েন্ট বললাম। ভাইটাল পয়েন্ট হচ্ছে এটা, আমার হৃৎপিণ্ডের আমার হৃদয়ের মানে আমার বুকের উপরে লাথি মেরেছিল। এর থেকে আর সহজ করে কি বলবো। প্রহ্লাদ মহারাজ কি বলছেন জানেন? বলছে যতক্ষণ কোনো ব্যক্তি, যতক্ষণ কোনো মানুষ, যতক্ষণ পর্যন্ত কোনো ভক্ত সাধুর চরণ ধুলি দ্বারা অভিষিক্ত না হচ্ছে, স্নাত না হচ্ছে, ততক্ষণ তার মুক্তির প্রশ্নই আসে না। এত পরিষ্কার। চৈতন্যদেব এই গৌড়াঞ্চলের, এই পশ্চিমবঙ্গের চৈতন্যদেব, তার মুখনিসৃত বেদবাক্যের মতো একটি কথা, শাস্ত্রীয় সিদ্ধান্ত, সাধুসঙ্গ সর্বশাস্ত্রিকার। আমরা সাধু হতে পেরেছি কিনা জানি না, তবে আমাদের শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের সহধর্মিণী জগন্মাতা শারদা মায়ের একটি উদ্ধৃতি বলবো, ওয়ান শুড নট হার্ট আদার্স ইভেন বাই আ সিঙ্গেল ওয়ার্ড। কাউকে একটি শব্দের দ্বারা আঘাত করো না। তাই আমি মমতা ব্যানার্জিকে বা কাউকে একটি শব্দের দ্বারা আঘাত করবো না। আমি শুধু সত্যটা প্রকাশ করেছি মহারাজ। আমি কিন্তু এখানে তাকে অভিশাপ দিয়েছি, এরকম কিছু চেয়েছি, এরকম কিছু। আমি শুধু সত্যটা প্রকাশ করেছি, সত্য প্রকাশের অপেক্ষায় ছিল। আর প্রকৃতির দিকে তাকিয়েছিলাম যে নিয়তি কি ফল প্রদান করবে, আমি ফলের দিকে তাকিয়েছিলাম। আমি কখনো ফল প্রদান করবার দিকে তাকিয়েছিলাম না। মানুষ ভুল বুঝবেন না, কেউ আমাকে ভুল বুঝবেন না, আমি কাউকে আঘাত করতে চাই না। তাই কাউকে ছোট্ট একটি শব্দের দ্বারা আঘাত করবে না। তাই আমি সাধু হই বা সাধু না হই, যদি অকারণে তুমি
কোনো ব্যক্তিকে দণ্ড প্রদান করো। আমাদের আইন কি বলছে? আমাদের আইন কি বলছে? অপরাধীকে শাস্তি দিতে গিয়ে যদি তুমি 3 জনকে দ্রুত বিচারের মাধ্যম দিয়ে যদি 2 জনকে নিরপরাধীকে যদি শাস্তি দাও, সেটা বড় অপরাধ। তার থেকে বরং ওই পাপীকে তুমি শাস্তি দিও না, কিন্তু নিরপরাধীকে শাস্তি দিও না যেন, মানে সঠিক সত্য না জেনে। তাই আমাদের মামলা করতে গিয়ে অনেক সময়ের ব্যবধান হয়ে যায়। তাই সত্যকে না জেনে যারা কোনো ব্যক্তিকে, কোনো প্রাণীকে, কোনো কীটাণুকে, কোনো সাধুকে অপমান করে, এ তো সাধারণ অপমান, বুকে লাথি মারার মতো, আমার মস্তকে লাথি মারার মতো, বুকে লাথি মারার মতো। তো সেই ঘটনা যারা ঘটিয়েছে, এই যে কত বড় দণ্ডনীয় অপরাধ, সেটা প্রকৃতি আমি সচক্ষে দেখলাম 2026-এ পশ্চিমবাংলায় এই নির্বাচনে। আমি তার প্রকৃষ্ট সাক্ষী, উৎকৃষ্ট সাক্ষী, এবং আমার সঙ্গে যারা ছিল সেদিন তারাও আজকে ভালো করে বুঝতে পেরেছেন যে আজকে প্রকৃত ফল মহাকালের চরণে যে অপরাধ ঘটেছিল তার চূড়ান্ত শাস্তি আমরা দেখতে পেলাম টিএমসির এই চরম বিপর্যয়, চরম পরাজয়ের মাধ্যম দিয়ে, সর্বোপরি মমতা ব্যানার্জির পরাজয়ের মাধ্যম দিয়ে। হ্যাঁ বলুন। যে ঘটনার কথা মহারাজ আপনি বললেন, সেদিন আপনাকে প্রণাম জানাবার জন্য আমি এসেছিলাম, আমি সেদিন ছিলাম। তা আপনি অভিশাপ না দিলেও আপনি একটা কথা বলেছিলেন, এই অপরাধ আমার উপরে যেটা করলো এটা আমার কিছু না, ওর অপরাধ ও নিজে করেই গেল, এটা পরোক্ষেও বুঝতে পারবে। এবং এটা বলেছিলাম যে কত দূর যাবে বুঝতে পারছে না, ওটা মাথায় ওর বাপ বলছে না, এটা বলেছিলাম না যে ও কত বলছে না আমার ক্ষমতা কত দূরে, আমি বলেছিলাম যে ওই পর্যন্ত উঠে যাবে, এটা একদম পুরো সেন্টারে উঠে গেল। হ্যাঁ, এবং এটা আপনি বললেন যে এই ভুল ও শুধু বুঝতে পারবে না, এটা মমতা ব্যানার্জি এই ভুলটা, বাস এটা তো এই তো পরিষ্কার। হ্যাঁ, এটা বলেছি, আমি মনে রেখেছি। কারণ যে তীরটা আজকে এখান থেকে বেরিয়ে গেল, এই তীর কাকে কাকে বিদ্যে বিদ্যে কোন জায়গায় গিয়ে পৌঁছাবে, সেটা 2026-এ এরা বুঝতে পারবে। একদম এই তো আমি উপস্থিত ছিল। আর দরকার নেই, এটা পরে আরো ভাঙবো। আচ্ছা হ্যাঁ, আপনি ছিলেন, অনেকেই ছিল, যাই হোক ঠিক আছে। তো আমি ব্যক্তিগতভাবে কোনো কারোর প্রতি আক্রোশ রাখি না। বিজেপি আজকে ক্ষমতা এসেছে, ধোয়া তুলসীর পাতা, আমি তাকে সাপোর্ট করছি এরকমও না। আমি কর্মটাকে সাপোর্ট করব। তুমি কর্ম সঠিক করো, প্রকৃতি যেমন, নিয়তি যেমন, শনি যেমন তোমার কর্মফল প্রদান করবে, তুমি যেমন কর্ম করবে, আমি সেই কর্মের প্রেক্ষাপটে ভূমিকা রাখি। আমি কোনো দলীয়, নির্দলীয়, নিরপেক্ষ, সাপেক্ষ, বিপক্ষ এরকম সব কিছুর ঊর্ধ্বে উঠে আমি স্বাভাবিক, আমি যা ছিলাম আমি তাই আছি। ঠিক, তুমি তোমার কর্ম ঠিক করে করো, যদি তা না করো তাহলে কিন্তু তোমার বিপর্যয় তোমাকে ভোগ করতে হবে। সেদিন মহাকাল কেন, কোনো কালই তোমার সঙ্গে থাকবে না, যেটা আজকের উৎকৃষ্ট প্রমাণ আমরা দেখলাম। যাই হোক, হলো আর কিছু না মহারাজ। আর এই বিষয়ে ডিটেলস আরও ভবিষ্যতে আমি দেখুন সব কিছু, আমি আগে একটি কথা বলেছিলাম কি গত মানে রেজাল্ট ঘোষণার আগে, আসন সংখ্যা আসবার পূর্বে আমি বলেছিলাম যে এমন কিছু সত্য আছে যারা বিজেপিও জানে না। ঠিক, এমন সত্য আছে টিএমসি জানে না। বিজেপি কোনোদিন কল্পনা করেছিল যে 206টা থেকে 210টি আসন পাবে? সম্ভব না। তারা এমনি বলেছিলেন যে 200 পার, এটা সেটা, ওর তো বহুবারই বলে। এই আসন সংখ্যার কথা আপনি বলেছিলেন যে এরাও ঠিক না, বুঝে উঠতে পারছে না, হ্যাঁ, যে এবং টিএমসিরাও বুঝতে পারছে না যে ওদের কোন জায়গাটা আসন নেমে যাবে তার, এবং বিজেপিরা যেটা প্রত্যাশা করেছিল তার থেকে দেখুন কতটা। তারা ভেবেছিল সর্বনিম্ন 145 থেকে শুরু করে 170, মানে 70-80, কাছাকাছি, সেটা 200 ক্রস করে 210, 210। ঠিক আছে, প্রায় 210। তো সেই জায়গাটা, এই জায়গাটা, এ বিষয়ে আমি পরে আবার কথা বলবো, ঠিক আছে? ঠিক আছে। আজকে এই পর্যন্ত। আরও অনেক কারণ আছে, শুধু আমার জীবনে এরকম ঘটনা ঘটেছে, বহু সাধুকে এরকম আঘাত করেছে, সেই অপরাধ আছে। এইরকমভাবে সমস্ত অপরাধগুলো একত্রিত হয়ে গিয়ে আমার একার কারণে শুধু ঘটে গেছে এটা বলবো না, ঠিক আছে? এইরকম অনেক অপরাধগুলো, ক্ষুদ্র ক্ষুদ্র অপরাধগুলো সমুদ্রে পরিণত হয়ে এখন একটি প্লাবন, সাইক্লোন, টর্নেডো ইত্যাদি ইত্যাদি হয়ে যাচ্ছে। ঠিক ঠিক। আজকের সেটা হচ্ছে চরম বিপর্যয় মমতা ব্যানার্জির জীবন। এটা হচ্ছে জনতার বিজয়, আমি বলবো প্রথমত জনতার হৃদয়ের বিজয়। আমি জনতার বিজয় বলবো না, বিগত দিনেও জনতা ছিল, আজকে জনতার সত্যিকারের একটি হৃৎপিণ্ডের পরিচয় দিয়েছে, যেটা আমি বারংবার বলেছিলাম যে আপনারা হৃৎপিণ্ড তৈরি করুন, সেই হৃৎপিণ্ডটার প্রমাণ দেখিয়ে দিল। এইটাই হচ্ছে সব থেকে বড় পরাজয়ের কারণ। জয় মা, এর থেকে আর কিছু বলা যায় না। প্রণাম। জয় হোক, কল্যাণ।